মাথা উঁচু করে দেশে ফিরবেন। মানে এরকম কথা তো রাজনীতিবিদদের মুখে শোনাই যায় সবসময়, মাথা উঁচু করে থাকতে হবে, দেশ মাথা উঁচু করে থাকবে, এরকম নানান রকম বক্তব্য। এটা কি আসলে ঐরকম একটা বক্তব্য? নাকি একটা কোনো এটার পেছনে কোনো পরিকল্পনা বা বাংলাদেশের সকল মানুষ জানে, পৃথিবীব্যাপী সকল মানুষ জানে, তিনি কেবলমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আর কারো কাছে মাথা নত করেন না। মাথা বললেন উঁচু এই করে বিবেকে কথার কথা নাকি এটির একটা সিরিয়াস মানে কথা যে মাথা নত করলে ক্ষমতায় থাকতে পারতেন? কার কাছে মাথা নত করলে ক্ষমতায় থাকতে পারতেন? যে আপনি যেখানে বসে আছেন তাদের কাছে মাথা নত করলে, তাদেরকে সেন্ট মার্টিন দিয়ে দিলে, তাদের স্বার্থগুলো দিয়ে দিলে, আজকে যে গোলামী চুক্তিটি বাস্তবায়িত হচ্ছে। তো সাউথ চায়না মর্নিং পোস্ট এরকম একটা নামে একটা গণমাধ্যমে তিনি সাক্ষাৎকারে তিনি বলেছেন যে সরকার পতনে বা আওয়ামী লীগ পতনে বা সেই অভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের হাত আছে এমন কোনো প্রমাণ নেই। এরকম কিভাবে তিনি ফিরবেন বা কবে? আপনি দেখুন, বলছেন এই বছরের মধ্যেই ফিরবেন। ঢাকা মহানগরে আজকে যে ঢাকা মহানগর এবং আশেপাশের যে মানুষের বসবাস, 2 কোটি মানুষের বসবাস, ন্যূনতম 60 ভাগ মানুষ ইনশাল্লাহ সেদিন রাস্তায় নেমে আসবে বঙ্গবন্ধু কন্যাকে স্বাগত জানানোর জন্য। দরকার হলে তিনি কারাগারে যাবেন, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবেন। তিনি বলেছেন ফাঁসির মঞ্চ রেডি করুন, আমি আসছি। তিনি যাবেন এবং তিনি যাবার পূর্বেই আওয়ামী লীগের অনেক নেতারাই স্বদেশ প্রত্যাবর্তন করবেন। কি কোনো রকম যোগাযোগ হচ্ছে না, নাকি হচ্ছে, নাকি শুধুই টেলিপ্যাথি চলছে বিএনপি নেতাদের সাথে? তিনি আসতে চাইলেই তাকে আসতে দেবেন, নাকি বা তাকে আসার জন্য কোনো চাপ দিচ্ছে? মানে ভারতের অবস্থানটা কি এখন? তার স্বীয় সিদ্ধান্তে, স্বীয় তার সিদ্ধান্তে। স্বীয় সিদ্ধান্তে জি, তার স্বীয় অন্য সিদ্ধান্তে। কোন তারপরেও রাষ্ট্রে। আরেকবার একটু রামিসার পিতা আহাজারি করে বলছে আমি বিচার চাই না। বিচার কার কাছে চাইবো? আপনারা তো বিচার করবেন না, বিচার করতে পারবেন না, বিচার করার কোনো ইচ্ছা আপনাদের নেই। এরকম রামিসারা আওয়ামী লীগ আমলেও বিচারের জন্য কেঁদেছে। ধরেন আওয়ামী লীগ তখনও আমলে, বিচার হয় নাই, অনেক অনেক ভুরি ভুরি মামলার কথা বলা যাবে, তনু আওয়ামী হত্যাকাণ্ড, লীগ আমলে এরকমই একটা ঘটনা আমি ছিল। আমি প্রশ্ন হবে লাগামহীন, জানতে চাই, জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। জেলখানা রেডি করেন, ফাঁসির মঞ্চ রেডি করেন, আমি আসছি। সম্প্রতি এমনটি বলেছেন আওয়ামী লীগের পলাতক সভানেত্রী শেখ হাসিনা। ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারেও তিনি জানিয়েছেন মাথা উঁচু করে দেশে ফেরার কথা। দলের পক্ষ থেকে বলা হচ্ছে এ বছরই দেশে ফিরবেন শেখ হাসিনা। কিন্তু রাজনৈতিক নিষেধাজ্ঞা এবং মৃত্যুদণ্ড মাথায় নিয়ে কিভাবে দেশে ফিরবেন তিনি? আর দেশ ছাড়ার এতদিন পরে এসে কেন দেশে ফিরে জেল এবং ফাঁসির প্রস্তুতির কথা জানাচ্ছেন শেখ হাসিনা? প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান গণমাধ্যমে বলেছেন শেখ হাসিনা ফিরলে তার সাথেও ইনসাফ করা হবে, তার সাথেও বিচার বহির্ভূত কিছু হবে না। তবে কি শেখ হাসিনার দেশে ফেরার ব্যাপারে কোনো যোগাযোগ হচ্ছে বিএনপি এবং পতিত আওয়ামী লীগের সাথে? এসব নিয়ে কথা বলতে স্বপ্নধারা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং জাতীয় সংসদের সাবেক হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন। জনাব আবু সাইদ আল মাহমুদ স্বপন, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। আপনাকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সময় দিচ্ছেন, যুক্ত হয়েছেন। যে বিষয়টি নিয়ে মূলত কথা বলবো আজকে সেটি হচ্ছে শেখ হাসিনা, আওয়ামী লীগ সভানেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, তিনি ভারতীয় গণমাধ্যমকে একটি সাক্ষাৎকার দিয়েছেন সম্প্রতি। তিনি বলছেন যে মাথা উঁচু করে দেশে ফিরবেন। মানে এরকম কথা তো রাজনীতিবিদদের মুখে শোনাই যায় সবসময়, মাথা উঁচু করে থাকতে হবে, দেশ মাথা উঁচু করে থাকবে, এরকম নানান রকম বক্তব্য। এটা কি আসলে ওইরকম একটা বক্তব্য, নাকি একটা কোনো এটার পেছনে কোনো পরিকল্পনা বা মানে কার্যকর করবার মতো একটা কথা তিনি বলেছেন? দেখুন, বঙ্গবন্ধু কন্যা কখনোই মাথা নত করেননি। তিনি পৃথিবীতে কারো কাছেই মাথা নত করেন না, এটা সবাই জানেন, এটা বাংলাদেশের সকল মানুষ জানে, পৃথিবীব্যাপী সকল মানুষ জানে। তিনি কেবলমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আর কারো কাছে মাথা নত করেন না। তিনি যদি মাথা নত করতেন, বাংলাদেশের স্বার্থ বিক্রি করতেন, বাংলাদেশের স্বার্থের সঙ্গে আপোষ করতেন, তাহলে তিনি আরো দীর্ঘকাল ধরে রাষ্ট্র ক্ষমতা কন্টিনিউ করতে পারতেন। এবং শুধু তার ব্যাপারে নয়, তার যে পিতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনিও কখনো মাথা নত করে, মাথা নিচু করে রাজনীতি করেননি। সবসময় উন্নত শির নিয়ে বাংলার মানুষের ভালোবাসার সঙ্গে কখনোই তিনি বিশ্বাসঘাতকতা করেননি। তিনিও পাকিস্তানের, অবিভক্ত পাকিস্তানে, তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারতেন। পাকিস্তানের 22 পরিবারের সঙ্গে তার পরিবারকে যুক্ত করে 23 নম্বর পরিবার হিসাবে তিনিও আবির্ভূত হতে পারতেন। কিন্তু বাংলার মানুষের ভালোবাসার সঙ্গে তিনি কখনো বিশ্বাসঘাতকতা করেননি, বাঙালির স্বার্থের সঙ্গে কখনো আপোষ করেননি। এই কারণে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীত্বের পদকে লোভনীয় পদের দিকে না তাকিয়ে তিনি বরং ফাঁসির মঞ্চে দাঁড়ানোর মতো সাহসিকতা দেখিয়েছেন।
তার রক্তবীজের কন্যা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনিও মাথা নত কখনোই কারো কাছে করেননি এবং করবেনও না। এই যে এবং আপনি মাথা বললেন, উঁচু এটির করে একটা কথার কথা নাকি, এটির একটা সিরিয়াস মানে কথা যে মাথা নত করলে ক্ষমতায় থাকতে পারতেন, কার কাছে মাথা নত করলে ক্ষমতায় থাকতে পারতেন? এইটা তো এখন গোটা পৃথিবী জানে যে আপনি যেখানে বসে আছেন তাদের কাছে মাথা নত করলে, তাদেরকে সেন্ট মার্টিন দিয়ে দিলে, তাদের স্বার্থগুলো দিয়ে দিলে, আজকে যে গোলামী চুক্তিটি বাস্তবায়িত হচ্ছে আমেরিকার সঙ্গে, এরকম গোলামী চুক্তি যদি তিনি করতেন তাহলে তিনি কন্টিনিউ করতে পারতেন। এটি তো আজকে শুধু আমার কথা নয়, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকও জানে, বিশ্বব্যাপী যারা রাজনীতি সচেতন মানুষ তারাও জানেন বঙ্গবন্ধু কন্যা ডিপ স্টেটের কাছে, আমেরিকার কাছে মাথা নত করলে, পশ্চিমাদের কাছে মাথা নত করলে, তিনি বাংলাদেশের স্বার্থ বিলীন করলে তার জন্য এই ধরনের পরিণতি অপেক্ষা করতো না। এই কথাটা আমরা মানে শেখ হাসিনার মুখেও শুনেছি, একদম সংসদেও তিনি বলেছেন যে আপনি যে বিষয়গুলো বলছিলেন, কিন্তু পরবর্তীতে আরেকটি গণমাধ্যমে, সম্ভবত সাউথ চায়না মর্নিং পোস্ট এরকম এরকম একটা নামে একটা গণমাধ্যমে তিনি সাক্ষাৎকারে তিনি বলেছেন যে সরকার পতনে বা আওয়ামী লীগ পতনে বা সেই অভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের হাত আছে এমন কোনো প্রমাণ নেই, এরকম একটা কথা, আমি একদম কোট করতে পারছি না, তবে এরকম কথা তিনি বলেছেন। এটিও তো রাজনৈতিক কৌশলগত কারণে এই ধরনের কথা আসতে পারে, কিন্তু এটি স্বতঃসিদ্ধ যে সরকার পতনের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো, এমনকি জাতিসংঘেরও একটি অংশ যে এখানে সম্পৃক্ত ছিল, এটি তো আজকে দিবালোকের মতো সত্য। দেখুন, জাতিসংঘের যে ফলকার টুর্কের যে কমিশন, সেই কমিশন তারা বলল 1400 মানুষ হত্যা হয়েছে আন্দোলনের সময়, কিন্তু আজ পর্যন্ত ফলকার টুর্কের বন্ধু ইউনুস সাহেবও 1400 নয়, 1000 মানুষও, 900 মানুষের তালিকাও তৈরি করতে পারেনি। বিভিন্ন হবে হত্যাকাণ্ডের শিকার, বিভিন্ন হবে মৃত্যুর শিকার, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাদেরকেও জুলাই যোদ্ধা বানিয়ে 800 কতজনের বেশি দিতে পারেননি। সুতরাং এইখানে যে পশ্চিমা অনেক শক্তি যুক্ত ছিল, ডলার খেকো বাংলাদেশে অনেকেই যে এর সঙ্গে সম্পৃক্ত ছিল, এটি তো আজকে আমার কথা নয়, আওয়ামী লীগের কথা নয়, এটি বাংলাদেশের মানুষের মুখে মুখে চাউর হয়েছে। এবং এই চাউর হওয়া বিষয়টি শুধু বাংলাদেশের মানুষের মধ্যে নয়, মানে গোটা বিশ্বব্যাপী বিষয়টি আলোচিত হয়েছে। তো সেখানে এটিকে হালকা করে দেখবা তো কোনো সুযোগ নেই। নিশ্চয়ই সেই ডিপ স্টেটের কথা আগে পরে বহুবার আলোচনা হয়েছে, কিন্তু আপনারা সেটা আমলে নেন নাই কেন, সেটি একটা বড় প্রশ্ন, কিন্তু সেই প্রশ্নটা এখন যাব না, সেগুলো নিয়ে অনেক কথা হয়েছে। কথা হচ্ছে যে এই যে যেটি জিজ্ঞাসা করছিলাম, তিনি মাথা উঁচু করে দেশে ফিরবেন, মানে এই পরিকল্পনাটা কি, কবে ফিরবেন, কিভাবে ফিরবেন? তিনি যথাশীঘ্র সম্ভবই ফিরবেন এবং এবছরের মধ্যেই ফিরবেন, এটি তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন। কেন সিদ্ধান্ত গ্রহণ করেছে আজকে আপনি খেয়াল করে দেখবেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। পল্লবীর শিশু রামিসার পিতা আহাজারি করে বলছে, আমি বিচার চাই না। বিচার কার কাছে চাইবো? আপনারা তো বিচার করবেন না, বিচার করতে পারবেন না, বিচার করার কোনো ইচ্ছা আপনাদের নেই। আপনারা স্ট্যাম্প নিয়ে আসুন, আমি স্ট্যাম্পের উপর লিখে দিব যে আপনারা বিচার করতে পারবেন না। তাহলে এই যে রামিসার পিতা এই যে আহাজারিটা করছেন, একজন সদ্য যার কন্যা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, ধর্ষণের শিকার হয়েছে, এরকম একটি শোকাহত পিতা তার ভিতর থেকে যে আহাজারিটা করছেন, সেই আহাজারিটা আজকে শুধু রামেশার পিতার নয়, বাংলাদেশের অধিকাংশ মানুষই আজকে এই আহাজারির মধ্যেই আছে। প্রত্যেকটি মানুষের আহাজারিতে আজকে বাতাস ভারী হয়েছে। বাংলাদেশের মানুষ মনে প্রাণে প্রত্যাশা করছে যে বাঙালির শৌর্য বীর্যের প্রতীক এবং বাঙালির শান্তির প্রতীক বঙ্গবন্ধু কন্যা স্বদেশ প্রত্যাবর্তন করুন, এবং তিনি এসে বাঙালি জাতি যা হারিয়েছে, 5ই জানুয়ারি যা হারিয়েছে, যে ক্ষতিটি হয়েছে, দেশের যে সর্বনাশ হয়ে গেছে, দেশের সার্বভৌমত্ব আজকে আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশের কাছে পদদলিত হচ্ছে, সেই হারানো সার্বভৌমত্বকে ফিরিয়ে আনুন, স্বাধীনতার চেতনাকে ফিরিয়ে আনুন, বাঙালিকে শান্তিতে নিজ ভূমিতে বসবাস করার। বিচারের অভাবের কথা বলছিলেন, এরকম রামিসারা আওয়ামী লীগ আমলেও বিচারের জন্য কেঁদেছে, কারণ তখনও বিচার হয় নাই, অনেক অনেক ভুরি ভুরি মামলার কথা বলা যাবে, তরুণ হত্যাকাণ্ড এরকমই একটা ঘটনা ছিল। আমি বলবো না যে আওয়ামী লীগ আমলে দু চারটি ঘটনা ঘটেনি, এ ধরনের আত্মতুষ্টিমূলক কথা আমি কখনোই বলবো না। আওয়ামী লীগ আমলে হয়েছে, কিন্তু এইভাবে গণহারে, ব্যাপক হারে এত ধর্ষণের শিকার স্বাধীনতার পরে আর কখনোই হয়নি। শুধু আওয়ামী লীগ আমল না, আগের বিএনপির আমলেও হয়নি,
এরশাদ সাহেবের জামানাতেও হয়নি, কখনোই হয়নি। 5ই আগস্ট পরবর্তীতে বাংলাদেশের যে ধর্ষণের মহা উৎসব, নারীর যে নিরাপত্তাহীনতা, এত নিরাপত্তাহীন বাংলাদেশের স্বাধীনতার পরে কখনোই বাংলাদেশের নারীরা ছিল না। আমি একজন কন্যা সন্তানের পিতা, আমরা অনুভব আপনার কাছে করতে কি পারি। এরকম কোনো পরিসংখ্যান আছে যে 5ই আগস্টের পরে মানে আওয়ামী লীগ আমলের চেয়ে এখন ধর্ষণ বেড়েছে, বা তার না, আগের আমলের এই ধর্ষণ? অবশ্যই এরকম এই আইন মুহূর্তে সালিশ কেন্দ্র এরকম পরিসংখ্যান দেয় বিভিন্ন সময়। মানে এরকম পরিসংখ্যান তো, বহু পরিসংখ্যান তো পত্রিকায় এসেছে, বিভিন্ন মিডিয়া এসেছে, এবং আপনারা সবাই, বাংলাদেশের মানুষ এই পরিসংখ্যান জানে। আজকেও তো যাত্রাবাড়িতে আঙ্গুর খাওয়ানোর লোক দেখে একটা শিশুকে ধর্ষণ করা হয়েছে। এই পরিসংখ্যান হয়তো এই মুহূর্তে আপনার কাছে যেহেতু প্রস্তুতি নেই, সেই কারণে একজ্যাক্ট ফিগারটা তো বলা সম্ভব না, কিন্তু এই ঘটনাগুলো বাংলাদেশে এখন নিয়মিত ঘটনা ঘটছে। বাংলাদেশে মানুষের জানমালের ন্যূনতম নিরাপত্তা নেই। প্রত্যেকটি কন্যা শিশুর পিতা মাতা তারা উদ্বিগ্ন যে তার কন্যা শিশুটি নিরাপদ থাকবেন কিনা। শুধু কন্যা শিশু নয়, আজকে আপনি দেখেন আপনার দাউদকান্দিতে একটা ঘটনা ঘটেছে, সেখানে আওয়ামী লীগের একজন নেতাকে তার বাড়িতে হামলা করেছে। আওয়ামী লীগের সে নেতাকে না পেয়ে তার কন্যাকে বিবস্ত্র করে তাকে তার শ্লীলতাহানির চেষ্টা করা হচ্ছে। এটাও আপনার সোশ্যাল মিডিয়ায় এসেছে। আজ বাংলাদেশে যা ঘটছে, নারীরা আজকে যে পরিবার নিরাপত্তাহীন, যেভাবে হত্যাকাণ্ড হচ্ছে, যেভাবে ধর্ষণ হচ্ছে, এটি অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। এবং বাংলাদেশের প্রত্যেকটি শান্তিকামী মানুষ প্রত্যাশা করছেন বঙ্গবন্ধু কন্যা জনাব দেশে ফিরে আসবেন। জনাব এবং স্বপন, এর মানে বাইরেও পরিসংখ্যান দিয়ে যেহেতু বলছি না, অতীতের রেকর্ড যেহেতু আমাদের কারো কাছে নেই, অতএব এটা নিয়ে এখন মানে স্ট্যাবলিশ আমরা করতে না পেরে, বরং এটা মানে আপনার কাছে প্রশ্নটা সেটি করি যে শেখ হাসিনা ফিরবেন, মাথা উঁচু করে ফিরবেন, খুবই দারুণ কথা, কিন্তু কিভাবে ফিরবেন সেই মানে সেই পরিকল্পনাটা জানতে চাই। কিভাবে তিনি ফিরবেন বা কবে? আপনি দেখুন, বলছেন এই বছরের মধ্যেই ফিরবেন, সেটি আগেও অবশ্য দেখেছি নানক হ্যাঁ, জাহাঙ্গীর কবির আমরা নানক আশা বলেছেন। করছি, যে ডিসেম্বরের মধ্যেই কোন একটি শুভক্ষণে বঙ্গবন্ধু কন্যা স্বদেশ প্রত্যাবর্তন করবেন, এবং এই স্বদেশ প্রত্যাবর্তনটি ঐতিহাসিক হবে। আপনাকে আমি স্পষ্ট করে বলতে চাই, ঢাকা মহানগরে আজকে যে ঢাকা মহানগর এবং আশেপাশের যে মানুষের বসবাস, 2 কোটি মানুষের বসবাস, ন্যূনতম 60% মানুষ ইনশাল্লাহ সেদিন রাস্তায় নেমে আসবে বঙ্গবন্ধু কন্যাকে স্বাগত জানানোর জন্য। শুধু ঢাকা মহানগরে না, তিনি যেখানে নামবেন বা যে বিমানবন্দরে তিনি অবতরণ করবেন, সেখানেই শুধু নয়, যে পরিবেশটি সৃষ্টি হয়েছে বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি এলাকায় মানুষ সমবেত হবে জননেত্রী শেখ হাসিনাকে জয় বাংলা ধ্বনি দিয়ে স্বাগত জানানোর জন্য। মানুষের মধ্যে সেই কি জাগরণ সেই সৃষ্টি হয়েছে। পরিবর্তনটা হবে জনাব আবুল সাইদ আল মাহমুদ স্বপন, যে মানে তখন 60% মানুষ নেমে আসবে স্বাগত জানাতে, এখন মানে 6% মানুষও নামতে পারছে না। এই পরিবর্তন মানে দেখুন, কি হবে আসলে? যে দেখুন, একটি কথা বলি, একটি বিপর্যস্ত অবস্থা আমরা এখন অতিক্রম করছি, এটি বাস্তবতা। এই বিপর্যস্ত অবস্থার মধ্যে আমরা মাঠে এখনো সেভাবে নামতে পারছি না, বিভিন্ন রাষ্ট্রীয় মেকানিজমের কারণে, রাষ্ট্রীয় সন্ত্রাসের কারণে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে এবং বাঙালির কাছে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু কন্যা হচ্ছে সাহস এবং শৌর্যের প্রতীক। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে তিনি সুপ্রিম কমান্ডার হিসাবে আওয়ামী লীগের প্রধান নেতা, এবং তিনি সাহস এবং শৌর্যের প্রতীক। তিনি যখন বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন, তখন বাঁধ ভাঙ্গা জোয়ার নামবে বাংলার রাজপথে, এবং এই বাঁধ ভাঙ্গা জোয়ার থামানোর মতো শক্তি পৃথিবীর কারো নেই। তখন এই আর সেই বাস্তবতাটি রাষ্ট্রীয়, আপনি যে রাষ্ট্রীয় সন্ত্রাসের কথা বলছেন, তখন আর সেই রাষ্ট্রীয় সন্ত্রাসটা থাকবে না। তখনও থাকবে, তখনও থাকবে। রাষ্ট্র চেষ্টা করবে। 1981 সালেও বঙ্গবন্ধু কন্যা যখন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে, তখন তো দিন আরো খারাপ ছিল। জিয়াউর রহমানের সেই দোদণ্ড প্রতাপশালী শাসনের সময়, তখন আপনি জানবেন যে কর্নেল মোস্তাফিজুর রহমান, যিনি আগরতলা ষড়যন্ত্র মামলা চলাকালে বঙ্গবন্ধুকে ইন্টারগেট করেছিল পাকিস্তান আর্মির হয়ে, সেই কর্নেল মোস্তাফিজুর রহমান ছিল স্বরাষ্ট্রমন্ত্রী। শুধু কর্নেল মোস্তাফিজুর রহমান না, তখন সরাসরি পাকিস্তান সরকারকে এবং পাকিস্তানি বাহিনীকে সহায়তা করা আব্দুল আলী, সাইজুর রহমান, আনোয়ারুল হক, মির্জা নুরুল হুদা, এরকম অনেক প্রভাবশালী মন্ত্রীরা তখন জিয়ার ক্যাবিনেটে ছিলেন, যারা সরাসরি পাকিস্তান সরকারের পারপাসলি সার্ভ করতেন। শুধু তাই নয়, তখন বাংলাদেশ সেনাবাহিনীতে যারা প্রত্যাগত অফিসার ছিল,
তারাই হচ্ছে প্রাধান্য ছিল, তারাই কমান্ডে ছিল। মুক্তিযোদ্ধাদের কোণঠাসা করে প্রত্যাগত অফিসাররা, পাকিস্তান প্রত্যাগত অফিসাররা বাংলাদেশ সেনাবাহিনীকে কমান্ড করত। সেরকম একটি দুর্বিষহ সময়েও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে, তখন তার বয়স ছিল মাত্র 37 বছর, সেই সময়ও তাকে থামিয়ে রাখতে পারেননি। সকল বাধা উপেক্ষা করে তিনি স্বদেশ প্রত্যাবর্তন করেছেন 1981 সালের 17ই মে, এবং তিনি সাহসিকতার সঙ্গে জীবনের মায়া ত্যাগ করে তার বুকের দুটি শিশু, তখন সজীব ওয়াজেদের জয়ের বয়স 11 বছর, সাইমা ওয়াজেদ পুতুলের বয়স সম্ভবত 7 বছর, বুকের দুজন শিশুকে বোর্ডিং স্কুলে রেখে মা শেখ হাসিনা সবকিছু ত্যাগ করে বাংলার মানুষের মুক্তির জন্য, বাংলাদেশে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য, স্বাধীনতাকে অর্থবহ করে তুলবার জন্য, মুক্তির সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বঙ্গবন্ধু কন্যা স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন। শুধু সেবারই নয়, না, কিন্তু এরপরে বলছেন যে যখন তখন ওয়ান তার তখন আরো কঠিন পরিস্থিতি ছিল, তখন তার মাথার উপর মৃত্যুদণ্ড ছিল না, তখন আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল না, কিন্তু তখন তিনি সেভাবে এসেছিলেন, কিন্তু এখন তার মাথার উপর মৃত্যুদণ্ড এবং আওয়ামী লীগ নিষিদ্ধ। দেখুন, মৃত্যুদণ্ডকে ভয় বঙ্গবন্ধু কন্যা পান না। মৃত্যুদণ্ড বঙ্গবন্ধুর উপরে ছিল। 1968 সালে যখন আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুকে একদম ফাঁসির কাস্টে ঝোলানো চূড়ান্ত হয়, 69-এ গণঅভ্যুত্থান যখন হয়, তখন আইয়ুব খান গণঅভ্যুত্থানে ভয়ে ভীত হয়ে বঙ্গবন্ধুকে প্যারোলে মুক্তি নিয়ে গোল টেবিল বৈঠকে যাওয়ার জন্য আমন্ত্রণ জানান। পাকিস্তান সরকারের 4 জন কেন্দ্রীয় মন্ত্রী এসে বঙ্গবন্ধুর সঙ্গে ঢাকা ক্যান্টনমেন্টে বৈঠক করেন, তাকে বোঝানোর চেষ্টা করেন, সবুর খান সহ 4 জন মন্ত্রী, যে তুমি বা আপনি চলো আমরা গোল টেবিল বৈঠকে সমাধান করি। সেই গোল টেবিল বৈঠকে বঙ্গবন্ধু মুক্তি নিয়ে, প্যারোলে মুক্তি নিয়ে যাননি। তিনি জানেন তিনি যদি মুক্তি না নেন তার ফাঁসি হতে পারে। তো ফাঁসির ভয়, মৃত্যু ভয় বঙ্গবন্ধু শেখ মুজিব কখনো করেনি। বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা মুজিব বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে দিয়ে কারাগারে, পাকিস্তানে ঢাকা ক্যান্টনমেন্টে কারাগারে তাকে পাঠিয়ে মেসেজ দিয়েছিল যে প্যারোলে মুক্তি না নিয়ে তিনি যেন পূর্ণ মুক্তি না হয়ে, এবং আগরতলা ষড়যন্ত্র মামলার 1 জন আসামিকেও কারাগারে রেখে তিনি যেন মুক্তি না নেন। যদি সেই ভয়টা নাই থাকে, জনাব স্বপন, যদি যে সেই ভয়টা নাই থাকে, তাহলে শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আর এতদিনে ফিরলেন না কেন? এখন তো প্রায় 2 বছর হতে চললো। আপনার হচ্ছে দেখুন, 5ই আগস্টের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে জননেত্রী শেখ হাসিনা জানতেন না তাকে দেশান্তরী করা হচ্ছে। তিনি একাধিকবার এই বিষয়টি বলেছেন। তিনি জানতেন তিনি টুঙ্গিপাড়া যাচ্ছেন, তাকে টুঙ্গিপাড়ায় পাঠানো হবে। দেশে একটি সম্ভাব্য রক্তপাত, ভয়াবহ রক্তপাত এড়ানোর জন্য দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে তিনি তখন সেই সিদ্ধান্ত, টুঙ্গিপাড়া যাবার সিদ্ধান্তে তিনি একমত হয়েছিলেন। কিন্তু তাকে কৌশল করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং এই 2 বছর কেন তিনি জানেন, কৌশলটা কার? এই যে কৌশল করে এই কৌশলটা নিশ্চয়ই, এই কৌশলের সঙ্গে তৎকালীন যারা সেনাবাহিনীর যে যারা ছিলেন তারা, এবং পার্শ্ববর্তী রাষ্ট্র সহ আন্তর্জাতিক যারা বিভিন্ন আপনার পাওয়ার ব্রোকার বা পাওয়ার স্টেক হোল্ডার, তারা এই কৌশলটি করেছেন, তারাই এটা করেছেন। তারা করেই জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে ভারতে পাঠিয়েছেন। এবং এটি আমার একটা অনুষ্ঠানে ভারতীয় সাংবাদিক চন্দন নন্দী তিনি বলছিলেন যে শেখ হাসিনার পতনের পেছনেও, এই কৌশলের পেছনেও ভারতেরও একটা, তখন মানে ভারতেরও সায় বা একটা পজিটিভ ইঙ্গিত আছে। সেটিও কি আপনার মনে হয়, যেহেতু কৌশলের কথাটা বললেন ফলে জিজ্ঞাসা করছি। এটি চন্দন নন্দী সাহেব তার ব্যক্তিগত মতামত দিয়েছেন। চন্দন নন্দী সাহেবের এই মতামতের সঙ্গে আমি একমত নই। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি এটা বিশ্বাস করি না যে জননেত্রী শেখ হাসিনা পতনের সঙ্গে ভারতের সরকার বা ভারতের কোনো অংশ জড়িত ছিলেন, এটা আমি বিশ্বাস করি না। এবং এখন পর্যন্ত আমার কাছে এমন কোনো তথ্য নেই যে ভারতের সরকার বা ভারতের কোনো অংশ জননেত্রী শেখ হাসিনা পতনের সঙ্গে বা সরকারকে বেকায়দা ফেলার জন্য কোনো ধরনের ষড়যন্ত্রমূলক কার্যক্রমে অংশগ্রহণ করেছেন, এমন কোনো তথ্য রাজনৈতিক কর্মী হিসাবে আমি এখনো পর্যন্ত পাইনি। কারণ 5ই আগস্টের পর থেকে আমি চেষ্টা করেছি যে কেন আমাদের এই সমস্যাগুলো হলো, কেন আমরা এই জায়গাটায় মানে এই ধরনের বিপর্যয়ের মুখোমুখি পড়লাম। আমি আত্মজিজ্ঞাসার জন্য নিজেও চেষ্টা করেছি, এবং সেখানে ভারতের কোনো নেতিবাচক আপনার ভূমিকা আমার কাছে এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি।
আচ্ছা। তো যেটি আপনার কথা শুনে বুঝলাম যে এই বছরই তিনি দেশে ফিরবেন। তিনি কি আসলে এখন মানে এই সিদ্ধান্ত, ওই যে আপনি বলছিলেন বিচারহীনতা, কিন্তু বিচারহীনতা সে তো অনেক আগে থেকেই চলছে। এখন এসে তিনি এই কথাটা কেন বলছেন? তার আরও একটা মানে অডিও ক্লিপ শুনলাম যে তিনি বলছেন যে জেলখানা রেডি করেন, ফাঁসির মঞ্চ রেডি করেন, আমি আসছি। তিনি আসলে কি জেলে যেতে রাজি, শোনেন, মানে আসছেন, অবশ্যই ফিরে আসছেন? অবশ্যই, কারণ 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 যখন 1/11 যখন তিনি বাইরে ছিলেন চিকিৎসার জন্য, তার কন্যার কাছে গিয়েছিলেন, যখন ফিরবেন তখনও তো তার বিরুদ্ধে 3 কোটি টাকার ঘুষের মামলা দেওয়া হলো, বিভিন্ন ধরনের মামলা দেওয়া হলো, এবং তাকে বলা হলো তিনি যেন দেশে না আসেন, দেশে আসলে তাকে গ্রেফতার করা হবে। আপনার মনে আছে ব্যারিস্টার মইনুল হোসেনের কথা, তোফাজ্জল হোসেন মানিক মিয়ার সন্তান ব্যারিস্টার মইনুল হোসেন, এবং ব্যারিস্টার মইনুল হোসেন পারিবারিক ভাবে বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে মইনুল হোসেন, আনোয়ার হোসেনদের আগে থেকে জানাশোনা আছে। তোফাজ্জল হোসেন মানিক মিয়া বঙ্গবন্ধুর খুবই সজ্জন ছিলেন, বঙ্গবন্ধুর খুব কাছের মানুষ ছিলেন। সুতরাং তখনও তো ব্যারিস্টার মইনুল হোসেনরা বঙ্গবন্ধু কন্যাকে দেশে না আসবার জন্য অনুরোধ করেছিলেন যে আসলে গ্রেফতার করা হবে, এবং তখন বিভিন্ন এয়ারলাইন্সকে নিষেধ করা হয়েছিল বঙ্গবন্ধু কন্যাকে বহন করলে সেই এয়ারলাইন্সকে বাংলাদেশে ল্যান্ড করতে দেওয়া হবে না। তিনি জানতেন তিনি গ্রেফতার হবেন, তিনি জানতেন তার জীবনের শঙ্কা রয়েছে, এরপরেও তো তিনি বাংলার মানুষের স্বার্থে, দেশের স্বার্থে, দলের স্বার্থে তিনি দেশে এসেছেন এবং কারাবরণ করেছেন। কারাবরণ তো জনতে শেখ হাসিনার জীবন নতুন কিছু নয়। আর আরেকটি তাহলে বিষয়, এতদিন আসলেন না কেন? এতদিন আসলেন না? এখন না, এটা তো রাজনৈতিক ভাবে আমাদেরকে একটা বিপর্যয়ে আমরা পড়েছি, আমাদেরকে এর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, আমাদের প্রস্তুতি নেবার জন্য আমরা সময় ক্ষেপণ করেছি, এবং বাংলার মানুষকেও এই যে আমাদের পতনের কারণে দেশের কি অবস্থা হয়েছে, দেশের মানুষকেও তো সে উপলব্ধি করার সুযোগ দিতে হবে। দেশটা একটা জালেমের হাতে মুক্তি পেয়েছে, একটা জালেম, একটা শয়তান, একটা সুদখোর, একটা শিশু হত্যাকারী ইউনূসের হাত থেকে মুক্তি পেয়েছে। মানুষের প্রত্যাশা ছিল হয়তো বিএনপি রাজনৈতিক দল ক্ষমতায় আসলে পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপি ভালো কিছু করবে, কিন্তু মর্নিং শোজ দ্য ডেজ বলে একটা ইংলিশে কথা আছে। তো বিএনপি যে কাজগুলো করছে বা যেভাবে মানুষকে হতাশ করেছে, তাতে আমরা মনে করছি যে কোন আমাদের কাজে এতটা হতাশ? এখন কি কাজে হতাশ? বিএনপি বিএনপির কোন কাজে মানুষ হতাশ নয়? বিএনপির প্রতি মানুষের প্রত্যাশা যা ছিল, সেই প্রত্যাশা কতটুকু বিএনপি ম্যানেজ করতে পেরেছে, বা কতটুকু বিএনপি এখন পর্যন্ত মানুষের কাছে ইতিবাচক একটি ভূমিকা পালন। শুধুমাত্র গাড়িতে চড়ে ঘোরা, আপনার হচ্ছে গিয়া বাসে চড়ে ঘোরা, দুই একটি সিনেমা টিনেমা দেখা ছাড়া, এছাড়া বিএনপি এমন কি করতে পেরেছে? এমনকি যে হামের যে টিকা, বাচ্চারা যে আজকে মরছে, অবশ্যই এটি দায় দায়িত্ব ইউনূস সরকারের, কিন্তু ইউনূস যাবার পরে এখন যে চিকিৎসা ব্যবস্থা, চলমান যে চিকিৎসা ব্যবস্থা, সেখানেও ম্যানেজমেন্টে কি বর্তমান সরকারের কোনো গাফিলতি নেই? সেখানে তাদের ব্যর্থতা নেই? এটা কি মানুষ বুঝতে পারছে না? এবং মানুষও দেখছে, পার্লামেন্টও দেখছে। এই পার্লামেন্টে একদিন মানুষের স্বার্থ তো কোনো কথা হলো না, পার্লামেন্ট তো হয়ে গেছে ওয়ান ম্যান শো। বিএনপির তো তাবৎ অনেক বড় বড় নেতারা আছেন, সমস্ত সবাইকে বাদ দিয়ে ওয়ান ম্যান শো পার্লামেন্ট হয়েছে। এই ওয়ান ম্যান শো পার্লামেন্ট যে জাতির প্রত্যাশা পূরণ করতে পারছে না, এটি তো নতুন করে ওয়ান বলবার ম্যান কিছু শো এর নেই। ওয়ান ম্যানটা বাংলাদেশে কি আসলে? বাংলাদেশে হ্যাঁ, ওয়ান ম্যান শো এর ওয়ান ম্যানটা কি? ওয়ান ম্যানটা কি, এটা তো আপনি আমি সবাই জানি। হ্যাঁ, বিএনপিতে যিনি গুরুত্বপূর্ণ ছিলেন না, হঠাৎ করে তিনি অতি গুরুত্বপূর্ণ হয়ে তিনি প্রধানমন্ত্রীর পক্ষেও কথা বলেন, প্রধানমন্ত্রীর কথা বলেন, সংবিধানের সবকও দেন, সবকিছু তো এক ব্যক্তিই করছেন। দেখুন বিএনপিতে ওয়ান ম্যান শো আমি এর ওয়ান ম্যানটা সালাউদ্দিন আহমেদের কথা বলছেন? হ্যাঁ, কারণ তিনি এটা পক্ষে তো বলছেন আর কি। আমি আমি সরাসরি নাম উচ্চারণ না করেও তো সবসময় নাম উচ্চারণ করে বলা যে সংস্কৃতি, এই সংস্কৃতিটা থেকে আমরা বের হয়ে আসাটাই বরং ভালো আমি ভালো তো, মনে করি। নাম কেন উচ্চারণ করবেন না? নাম বললে চাকরি থাকবে না সেই সময়, মানে সেই অবস্থাটা তো না, নিশ্চয়ই এই নাই। তো ফলে নাম এখানে এখানে তো যাকে বলছেন আমাদের তাকে আপনি বুঝিয়ে দিচ্ছেন, কিন্তু নামটা উচ্চারণ না করে আর কি। না, আমাদের না, এটা তো রাজনৈতিক ভব্যতা, সেই রাজনৈতিক ভব্যতার মানুষ সংস্কৃতি বিভ্রান্ত থেকে করে। আমরা অনেক দূর সরে গিয়েছিলাম, সেই জায়গাটা আমাদের পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। দেখুন, রাজনীতিতে যেমন প্রকাশ্যে কিছু বিষয় থাকে, পেছনেরও কিছু বিষয় থাকে। রাজনীতিতে সবকিছু প্রকাশিত হয় না। বিএনপি একটি রাজনৈতিক দল, 17 বছর ধরে বিএনপি ক্ষমতার বাইরে ছিল, সেখানে বিএনপি অনেক বাঘা বাঘা নেতারা বিএনপি রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করেছিলেন। এই যে বিএনপি যে মন্ত্রিসভাটি আপনি দেখছেন, সেখানে খন্দকার মোশাররফ হোসেন, আপনার হচ্ছে গিয়া মঈন খান, নজরুল ইসলাম খান, রিজভী, এই সরকার পরিচালনার ক্ষেত্রে তাদের তো কোনো ভূমিকা নাই। এবং শুধু তাই না,
আপনি খেয়াল করে দেখবেন পার্লামেন্টের যে সিটিং অ্যারেঞ্জমেন্ট, সেই সিটিং অ্যারেঞ্জমেন্ট সাধারণত পার্লামেন্টে একটা কাস্টম মেনটেন করা হয়। সেই কাস্টমটি হচ্ছে যারা সিনিয়র এমপি, অর্থাৎ এমপি সিনিয়র বলতে যতবার এমপি নির্বাচিত হবেন, যত বেশিবার এমপি নির্বাচিত হবেন, তারা তত বেশি সিনিয়র এমপি। সাধারণত সিনিয়র এমপিরা প্রথম সারিতে বসেন এবং প্রথম সারিতে প্রধানমন্ত্রী বা সংসদ নেতা 1 নম্বর চেয়ারে বসেন। তারপরে ধারাবাহিকভাবে সিনিয়র মানে মিনিস্টার এবং এমপিদের চেয়ার দেওয়া হয়, সেভাবে আসন বন্টন করা হয়। দেখুন, মোশাররফ সাহেবদের মতো মানুষ, মঈন খানদের মতো মানুষ, তাদের আসনটা কোথায়, তাদের গুরুত্বটা কোথায়? তো এই যে রাজনীতির পেছনে বিএনপিও তো একটা বড় অংশ মনে করছে, যারা পোর খাওয়া আওয়ামী রাজনীতি লীগের করেছে। সময় তোফায়েল আহমেদ আমি কথাটা মানে একটু প্রথম সারিতে কথা বসতেন। না, আওয়ামী লীগের সময় আমু ভাই, তোফায়েল ভাই তারা মন্ত্রী ছিলেন না, কিন্তু তারা কিন্তু প্রথম সারি, শেখ সালিম মন্ত্রী ছিলেন না, তারা কিন্তু প্রথম সারি প্রধানমন্ত্রী পরপরই তারা বসতেন। প্রধানমন্ত্রী, তারপরে সাজদা আপা, অথবা সাজদা আপা মারা যাওয়ার পর মতি আপা, তারপরেই ধারাবাহিকভাবে সিনিয়র নেতারা বসতেন। অনেক ক্যাবিনেট মন্ত্রীরা দ্বিতীয় সারিতে বসতেন, ক্যাবিনেট মন্ত্রীরা দূরে বসতেন। এটাই হচ্ছে মানে সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য। তো সংসদীয় গণতন্ত্রের যে সৌন্দর্য, সেটুকু আজকে বিএনপি আপনার হচ্ছে দেখাতে পারছেন না। আপনি তো যে বললেন কথাটাই বলছিলাম, হ্যাঁ আচ্ছা শেষ আপনাকে যে কথাটাই বলছিলাম, যে এখানে একটি বড় বিষয় পরিধানযোগ্য, যারা বিএনপির বাঘা বাঘা নেতা ছিলেন, বড় বড় নেতা ছিলেন, যারা রাজপথে ছিলেন, তারাও তো প্রত্যাশা করছেন যে বাংলাদেশে যদি একটি শক্ত প্রতিপক্ষ দাঁড়ায়, একটি শক্ত বিরোধী দল দাঁড়ায়, তাহলে হয়তো তারাও মূল্যায়িত হবেন। তারা হয়তো এই আপনার হচ্ছে প্রধানমন্ত্রী গাড়ির সামনে দৌড়ানো মন্ত্রী প্রতিমন্ত্রী যাদেরকে দেখতে হবে না। একটা মন্ত্রীর তো একটা মর্যাদা আছে। যিনি মন্ত্রী হবেন, রাষ্ট্রের মন্ত্রী হিসাবে যিনি শপথ গ্রহণ করবেন, তিনি তার আগে যাই থাকুন, যে বয়সী হন, তিনি প্রধানমন্ত্রীর বাসের সামনে দৌড়াবেন, এই ধরনের মন্ত্রিসভা দেখতে নিশ্চয়ই মঈন খানদের ভালো লাগে না, নিশ্চয়ই মোশাররফ সাহেবদের ভালো লাগে না, নজরুল ইসলাম খান বা রিজভী আহমেদদের ভালো লাগে না, আলাল সাহেবদের ভালো লাগে না। অনেকেই প্রত্যাশা করছেন হয়তোবা যে নতুন তো কিছু হোক, তাদের একটি সাথে কি সত্য। আওয়ামী লীগের কোনো পেছনের, আপনি বলছেন রাজনীতিতে সব সামনে হয় না, পেছনেও হয়, তো এই বাঘা বাঘা সিনিয়র নেতারা যারা মূল্যায়িত হননি সঠিকভাবে বলে আপনি বলছেন, তাদের সাথে কি এখন পেছনে আওয়ামী লীগের কোনো যোগাযোগ চলছে? আওয়ামী লীগের, শোনেন, সব সব যোগাযোগ মৌখিক হতে হয় না, সব যোগাযোগ লিখিত হতে হয় না। রাজনীতির টেলিপ্যাথির যোগাযোগও অনেক আছে, রাজনীতি অনেক সমীকরণ আছে। সেই সমীকরণগুলো আপনাকে অনুধাবন করতে হবে। বাংলাদেশ এখন অপেক্ষা করছে জননেত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য, এবং বঙ্গবন্ধুর কন্যা মাথা উঁচু করে বীরের বেশে জননন্দিত ভাবেই বাংলাদেশে প্রত্যাবর্তন করবে। দরকার হলে তিনি কারাগারে যাবেন, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবেন। তিনি বলেছেন ফাঁসির মঞ্চ রেডি করুন, আমি আসছি। তিনি যাবেন, এবং তিনি যাবার পূর্বেই আওয়ামী লীগের অনেক নেতারাই স্বদেশ প্রত্যাবর্তন করবেন, এবং সেই সেই প্রস্তুতি চলছে। আমরা ধারাবাহিকভাবে স্বদেশ প্রত্যাবর্তন করব। বাংলাদেশে যে জুলুম চলছে, যে নির্যাতন চলছে, বাংলাদেশকে যেভাবে খাদের কিনারায় নিয়ে যাওয়া হয়েছে, বাংলাদেশের সার্বভৌমত্ব যেভাবে বিপন্ন করা হয়েছে, একটি কথা আমি আপনাকে বলি, বারবার বাঙালির উপর আঘাত এসেছে। বাঙালি কিছুদিনের জন্য সেই আঘাতপ্রাপ্ত হয়ে দমন হয়ে বা দমিত হয়ে থেকেছে, কিন্তু বেশি দিন বাঙালিকে দমন করে রাখতে কেউ পারেনি। এই যে আপনি 7ই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিব যে ভাষণ দিয়েছিলেন, আর দাবায় রাখবার পারবে না, ইনশাল্লাহ বাঙালিকে দীর্ঘদিন কেউই দাবিয়ে রাখতে পারবে না। বাঙালি স্বমহিমায় তার স্বাতন্ত্র অবস্থান থেকে আবার ঘুরে দাঁড়াবে, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বেই ঘুরে দাঁড়াবে, এবং বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশে মানে আরেকটি বঙ্গবন্ধু বড় কন্যার জাগরণ হবে। নেতৃত্বে বা আওয়ামী লীগের নেতৃত্বেই কেন যেন, মানে আপনাদের যেটি বলছেন যে সেই সময় এই আওয়ামী লীগের নেতৃত্বে থাকা অবস্থায় কেন যেন দেশ আপনাদের মতে এইভাবে এই দিকে চলে যায়, এবং তারপরে আবার আপনাদের ঘুরে দাঁড়ানোর কথা এসে দাঁড়ায়। সেই ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে আপনারা বলছেন দেশে ফিরবেন, তার জন্য যোগাযোগ আচ্ছা, আপনি কি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, বাংলাদেশের অর্থনৈতিক সংগ্রাম, বাংলাদেশের ক্ষুধা মুক্তির সংগ্রাম, বাংলাদেশের গণতন্ত্রের সংগ্রাম, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম, সেই সংগ্রামে আওয়ামী লীগের কোন অবদানকে আপনি খাটো করে দেখতে চান? না, কোন অবদানকে আপনি অস্বীকার করতে চান? আমি আপনাকে কটাক্ষ করছি না, আমি আপনাকে প্রতীক হিসাবে বলছি, নিশ্চয়ই কোন আপনারা অবদানকে আপনি ইতিহাসে অস্বীকার করতে চান? গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা, আমরা 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 ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দল আপনারা, আপনাদের নিশ্চয়ই অবদান। বাঙালির যা কিছু মহত্তম অর্জন, যত বড় বড় মহত্তম অর্জন,
সেই অধিকাংশ মহত্তম অর্জনগুলো অর্জিত হয়েছে বঙ্গবন্ধু এবং তার কন্যার নেতৃত্বে। বাঙালির সবচেয়ে বড় মহত্তম অর্জন আমাদের স্বাধীনতা। সেই স্বাধীনতার সংগ্রামে বাংলাদেশে আপামর জনগণ অংশগ্রহণ করেছে, জনগণই মুখ্য ভূমিকা পালন করেছে, কিন্তু নেতৃত্ব দিয়েছে তো বঙ্গবন্ধু, নেতৃত্ব দিয়েছে তো আওয়ামী লীগ। এটাকে কি অস্বীকার করবার কোনো জায়গা আছে? নিশ্চয়ই না, নিশ্চয়ই না। আজকে কিন্তু বাঙালি আবার কি যেন এরপরে হয় যে তারপরে জনগণের অংশগ্রহণে আপনাদের আবার পতন হয়ে যায়, এরকম একটা ব্যাপার কেন যেন আসে। আমাদের 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 পতন হয়েছে একাধিক